হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি, তাছাড়া টেট ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের জন্য আজকের ম্যাথামেটিক্স এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ তার থেকে আমরা মিন, মিডিয়ান, মোড এই পার্ট থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন ফার্স্ট বলা হয়েছে, দ্য ইনফরমেশন কালেক্টেড ফর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন ইজ কল্ড নাম্বার, ডেটা, স্যাম্পল আর হলো নান অফ দিস। এখানে এই ঢেসের মধ্যে কি হবে, যার বাংলাটা হলো পরিসংখ্যানগত অনুসন্ধানের জন্য সংগৃহীত তথ্যকে বলা হয়। কি বলা হয়? সংখ্যা নাকি তথ্য নাকি নমুনা নাকি এর কোনোটি নয়? তো মনে রাখবে, যে কোনো পরিসংখ্যানগত অনুসন্ধানের জন্য আমরা যাই সংগ্রহ করে থাকি না কেন তাকে আমরা বলে থাকি তথ্য। অর্থাৎ এখানে যে খ নম্বর অপশনটা রয়েছে এটি হবে আমাদের রাইট আনসার। নেক্সট, question number 2. Income of a person is an example of dash data. Discrete, equitative, quantitative আর হলো কন্টিনিউয়াস। এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? যার মানে হলো একজন ব্যক্তির আয় হলো ড্যাশ তথ্যের উদাহরণ। মানে যে কোনো একজন ব্যক্তি যখন তার যে মান্থলি ইনকাম রয়েছে বা বাৎসরিক যে ইনকাম রয়েছে যাই হোক না কেন, সে কত টাকা আয় করছে তার তথ্যগুলো যদি আমরা কালেক্ট করি তাকে কি বলতে পারি? সেটা কেমন হবে? সেটা এমন কি হবে যে বিচ্ছিন্ন হবে নাকি গুণগত হবে না পরিমাণগত হবে না ধারাবাহিক হবে? মনে রাখবে, একজন ব্যক্তির আয়, সেই আয়টা বিচ্ছিন্ন হবে, কেননা একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তির আয়ের মিল থাকবে না। তাছাড়া একজন ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি যে কাজগুলি করে থাকেন প্রত্যেক মাসে সেম আয় হবে তারও কোনো নির্দিষ্ট করা থাকে না। তার জন্য একজন ব্যক্তির আয়, সেটা অপশান ক, বিচ্ছিন্ন হবে। এটা হবে একটা বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। এখানে বলা হয়েছে এ ফাইনাইট সাবগ্রুপ অফ এ পপুলেশন ইজ কল্ড ড্যাশ। মানে হলো এ ফাইনাইট সাবগ্রুপ মানে হলো জনসংখ্যার একটি নির্দিষ্ট বা সীমিত উপগোষ্ঠীকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? স্যাম্পল, সেন্সাস, গ্রুপ নাকি অল অফ দ্য অ্যাবাভ? জনসংখ্যার একটি নির্দিষ্ট বা সীমিত উপগোষ্ঠীকে বলা হয় নমুনা। অর্থাৎ অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। এখানে বলা হয়েছে ইন স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আইটেমস অফ ইচ গ্রুপ আর ইনক্লুডেড ইন দ্য রাইট ড্যাশ। অপশান ডিরেকশন, ইউনিটস, প্রপোর্শন, গ্রুপস। কোনটা হবে? যার বাংলা অর্থ হলো স্তরীভূত র্যান্ডম নমুনায়। অর্থাৎ আমরা যে কোনো র্যান্ডমলি শব্দের অর্থ হলো আমরা ইচ্ছে মতো যে কোনো একটা তুলে নিলাম। সাপোজ একটা বাক্সের মধ্যে 10টা বল আছে, এখান থেকে আমি চোখ বন্ধ করে যে কোনো একটা বল তুলে নিলাম, এটা হলো র্যান্ডমলি, অর্থাৎ র্যান্ডম বলা হয়। ঠিক আছে? বলেছে স্তরীভূত র্যান্ডম নমুনায় প্রতিটি গ্রুপের আইটেমগুলি ডান দিকে অন্তর্ভুক্ত করা হয়। কিভাবে অন্তর্ভুক্ত করা হয় এটাকে? এটা কি দিক নির্দেশনা অনুযায়ী নাকি একক নাকি অনুপাত নাকি গ্রুপ? মনে রাখবে, তার উত্তর হলো অপশান গ, অনুপাত। স্তরীভূত র্যান্ডম নমুনায় প্রতিটি গ্রুপের আইটেমগুলিকে ডান দিকে অন্তর্ভুক্ত করা হয় অনুপাত অনুসারে। কোশ্চেন নাম্বার 5। দ্য ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু হুইচ the data
are classified is called as dash of classification. Bases, types, groups, values. যার অর্থ হলো যে মানদণ্ড অনুসারে তথ্য শ্রেণীবদ্ধ করা হয় তাকে শ্রেণীবদ্ধকরণের ড্যাশ বলা হয়। অর্থাৎ যার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন তথ্যগুলিকে কালেক্ট করে থাকি, তো ওই যার উপর ভিত্তি করে কালেক্ট করা হয় অর্থাৎ শ্রেণীবদ্ধকরণ করা হয়, সেই শ্রেণীবদ্ধকরণকে কি বলা হয়ে থাকে? যার উপর আমরা ডিপেন্ড করে করি তাকে বলা হয় আমাদের ভিত্তি। অপশান ক হবে সঠিক উত্তর। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? আর যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এটা সলভ করে দেব। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে দ্য নেক্সট স্টেজ অফ ক্লাসিফিকেশান ইজ। ক্লাসিফিকেশনের পরবর্তী ধাপটা কি হবে? কোয়ালিটেটিভ, টেবুলেশন, পপুলেশন, নান অফ দিস। অর্থাৎ কোনো শ্রেণীবিভাগের পরবর্তী ধাপ কি? শ্রেণীবিভাগের পরবর্তী ধাপ হলো সারণী। মানে হলো যখন আমরা কোনো কিছুর তথ্য সংগ্রহ করে থাকি তখন আমরা একটা খাতার মধ্যে হোক বা যেখানেই হোক একটা লাইন বাই লাইন ওই তথ্যগুলিকে, কালেক্ট করা তথ্যগুলিকে লিখে নিই। লিখে নিলে আমরা কী পেয়েছি একদিকে লিখি, কয়টা আইটেম একদিকে পেয়েছি লিখি। সাপোজ তোমাদের বললো যে একটি জায়গার মধ্যে 100টা বল আছে, বিভিন্ন কালারের বল আছে, এখানে বললো যে প্রত্যেক কালারের বলগুলিকে সেপারেট করার জন্য। তো তোমাদেরকে বলগুলি দেওয়া হলো, এটা হলো তোমাদের ভিত্তি, মেন ভিত্তি কি যে বল, এই বলগুলি কালেক্ট করব। এখন এখান থেকে তোমরা কালো বল, লাল বল, নীল বল এইভাবে সেপারেট করলে, তো করে তো রেখে আসবে না, তথ্যটা এনে দিতে হবে। তখন তোমরা কি করবে, কাগজের মধ্যে এক দিয়ে লিখবে বল, আবার কালো সাদা এইভাবে লিখবে, অন্যদিকে তার রিডিংগুলি লিখবে। তো এই যে পর্যায়টা লেখাটা সেটাকে বলা হয় সারণী। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 দ্য সাইজ অফ এ রুম ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। যে কোনো একটা ঘরের যে আকার, সে আকারটা কিসের উদাহরণ হতে পারে? কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ক্লাস নাকি স্যাম্পল? একটি ঘরের আকার হলো ড্যাশের উদাহরণ। অর্থাৎ একটি ঘরের আকার হবে ধ্রুবক। ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, তার অর্থ হলো একটি নির্দিষ্ট পার্টিকুলার গড় যদি আমরা আইডেন্টিফাই করি, ওই গড়ের যে আকারটা আছে এটা নির্দিষ্ট থাকবে। প্রত্যেকটা রুমেরই একটা নির্দিষ্ট পরিমাপ থাকে। এমন হয় না যে আজকে এই রুমটা যদি 2 হাত, সাপোজ একটা এক্সাম্পল দিলাম, একটা গড় হলো মনে করো 7 হাত আর 5 হাত, লম্বাটা হলো 7 হ্যান্ড আর 5টা হলো 5 হ্যান্ড হলো, ঠিক আছে। এবার যদি পরের দিন এসে মাপি তাহলে কি আমাদের ঘরের আকারটা ছোট বড় হয়ে যাবে না সেম থাকবে? অবশ্যই সেম থাকবে, যে 7 আর 5 থাকবে। 1 মাস পরে মাপলেও ওইটাই থাকবে যতক্ষণ না আমরা ওই ঘরটা ভাঙবো। ভেঙে নতুন করে গড়াটা হলো আলাদা ব্যাপার। তো নির্দিষ্ট পার্টিকুলার কোনো ঘর তার আকারটা সেম থাকে, তার জন্য তাকে বলা হয়, তা হলো একটি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক এর উদাহরণ। নেক্সট কোশ্চেন নাম্বার 8 এ ভেরিয়েবল হুইচ টেক্স ভ্যালু উইথিন গিভেন রেঞ্জ ইজ কল্ড এ ড্যাশ ভেরিয়েবল। কন্টিনিউয়াস, ডিসক্রিট, স্ট্যান্ডার্ড, কনস্ট্যান্ট। যার অর্থ হলো যে চলক নির্দিষ্ট পরিসরের মধ্যে মান ধারণ করে থাকে তাকে ড্যাশ চলক বলা হয়। মনে রাখবে, যে চলক নির্দিষ্ট পরিসরের মধ্যে মান ধারণ করে থাকে তাদেরকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। কেন অবিচ্ছিন্ন চলক বলা হয়? কারণ হলো বলেছে যে নির্দিষ্ট পরিসরের মধ্যে তারা মান ধারণ করবে, তাহলে এটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে বা একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, তার পরপর আমরা মানগুলি নির্ধারিত করব। তাই এটা হলো অবিচ্ছিন্ন, আলাদা কিছু হবে না, একটা সিস্টেম অনুযায়ী যাবে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 9
The difference between upper limit and lower limit of a class is called frequency, class interval, midpoint নাকি class wide। একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার মধ্যে পার্থক্যকে কি বলা হয়? মনে করো যদি কোনো কারণে কোনো একটা পরিসংখ্যা বিভাজনটা হলো এরকম টাইপের যে 5 থেকে 10 দেওয়া হয়েছে, তারপর 10 থেকে 15 দেওয়া হয়েছে, তারপর 15 থেকে 20 দেওয়া হয়েছে। এই যে নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা বলেছে, দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 5 থাকে। 10 - 5 5, 15 - 10 5, 20 - 15 5। এই যে ডিফারেন্সটা সেটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণীর প্রস্থ। ঠিক আছে, তো তারা বলেছে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা, যার মধ্যে এটা হলো ঊর্ধ্ব, এটা হলো নিম্ন, এটা ঊর্ধ্ব নিম্ন, ঊর্ধ্ব নিম্ন, তো তাদের মধ্যে ডিফারেন্সটাকে বলা হয় কি? বলা হয় শ্রেণী প্রস্থ। অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। Next, question number 10. If the classes are 0 to 9, 10 to 19, 20 to 29, 30 to 39, etc., then they are called as dash type of classes. অর্থাৎ যদি ক্লাসগুলি এমন হয় 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39 ইত্যাদি হয়ে থাকে, তাহলে তাদেরকে ড্যাশ ধরনের ক্লাস বলা হয়। দেখো সাধারণত কি হয়, 0 থেকে 9 যদি হয়ে থাকতো তা 9 থেকে আবার শুরু হতো, কিন্তু এখানে 0 থেকে 9 হয়েছে, তারপর 9 থেকে শুরু হয়নি, আবার 10 থেকে 19 হয়েছে, আবার 20 থেকে 29 হয়েছে, এভাবে হয়েছে। এগুলি যদি এই ধরনের কোনো ক্লাস থাকে, অর্থাৎ কোনো পরিসংখ্যার মধ্যে যদি এই ধরনের তথ্য পাওয়া যায়, শ্রেণীবিভাগটা এরকম হয়, তখন তাকে আমরা বলে থাকি ইনক্লুসিভ ধরনের ক্লাস। অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 11. There are dash type of cumulative frequencies, 2, 3, 4, none of these. তো দেখো বলেছে ড্যাশ ধরনের ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি রয়েছে। যে ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি কত রকমের রয়েছে মনে রাখবে, ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি রয়েছে 2 টাইপস। নেক্সট, কোশ্চেন নাম্বার 12. Diagrammatic representation gives only an dash idea about the data. ফার্স্ট ক্লিয়ার, সেকেন্ড বলেছে এক্সাক্ট, থার্ডে বলা হয়েছে অ্যাপ্রক্সিমেট, ফোর্থে বলা হয়েছে সুইটেবল। এখানে কোনটা সঠিক উত্তর হবে? অর্থাৎ ডায়াগ্রামেটিক উপস্থাপনা তথ্য সম্পর্কে কেবল ড্যাশ ধারণা দেয়। এটা কেমন ধারণা দিয়ে থাকে? এই ডায়াগ্রামেটিক উপস্থাপনা তথ্যটা সম্পূর্ণটাই আনুমানিক একটা ধারণা দিয়ে থাকে, যার জন্য অপশান গ হবে সঠিক উত্তর, আনুমানবিক ধারণা। নেক্সট, কোশ্চেন নাম্বার 13. কোশ্চেন নাম্বার 13 বলা হয়েছে পাই ডায়াগ্রাম ইজ অলসো কল্ড এজ ড্যাশ ডায়াগ্রাম, অ্যাঙ্গুলার বার, সাবডিভাইডেড বার নাকি সিম্পল। এই যে পাই ডায়াগ্রাম রয়েছে, তোমরা জানো যে পাই ডায়াগ্রাম যে আঁকা হয় ঠিক এরকম করে পাই চার্ট করা হয়, যে গোল করে, এই যে এরকম করে, তারপর যে মাঝখানে দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আবার কত ডিগ্রি দেওয়া আছে এভাবে যে আঁকা হয়, এটা হবে পাই চার্ট। এই পাই চার্ট দিয়ে বলেছে যে এই পাই চার্টকে বা পাই ডায়াগ্রামকে ড্যাশ ডায়াগ্রাম নামেও বলা হয়। দেখবে প্রত্যেকটা ডায়াগ্রামের মধ্যে আমরা কী করেছিলাম, যখন আমরা মাঝখান দিয়ে
টান দিয়েছিলাম প্রত্যেক জায়গাতে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছিল। দেখো এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছিল, আবার এরকম দিলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। তো যেহেতু প্রত্যেক জায়গায় একটা একটা করে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তার জন্য তাকে বলা হয় কৌণিক বা অ্যাঙ্গুলার ডায়াগ্রাম। তো আমরা কি জানলাম? পাই ডায়াগ্রামের অপর নাম হলো কৌণিক ডায়াগ্রাম। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, ড্যাশ রিপ্রেজেন্টেশন ইজ ইউজফুল টু স্টাডি ম্যাথামেটিক্যাল রিলেশনশিপস বিটুইন টু ভেরিয়েবলস। সার্কুলার, বার, গ্রাফিক, নান অফ দিস। অর্থাৎ দুটি চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক অধ্যয়নের জন্য ড্যাশ উপস্থাপনা কার্যকর। যে কোনো দুটি চলকের মধ্যে যখন আমরা গাণিতিক কোনো সম্পর্ককে স্থাপন করি, তখন আমরা কীরূপ উপস্থাপনা করে থাকি? সাধারণত এটা হলো গ্রাফিক্যাল উপস্থাপনা। অর্থাৎ যদি বলি যে এটা হলো একটা এক্স অ্যাক্সিস ধরলাম, তোমরা জানো এগুলি, এটা হলো ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এখন যদি আমি সময় নির্ধারিত করে দিই যে একটা গাড়ি প্রথম 1 সেকেন্ডে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করলাম, প্রত্যেক সময়ে সে ডিস্টেন্স কভার করছে। 1 সেকেন্ডে 100 মিটার মনে করো, 100, তারপরে 200, এভাবে দিয়ে গেলাম। এখন যদি বলি যে সে কীভাবে তার মুভমেন্ট করেছে, যদি আমরা গ্রাফ আঁকি একটা, যে গ্রাফটা এমন আসে, সাপোজ এমন আসে, তার থেকে আমরা কি বুঝতে পারি? প্রথম 1 সেকেন্ডে সে গেছে 100 মিটার, তারপরে যে 2 সেকেন্ড হয়েছে তখন একটু কম গেছে, তারপর 3 সেকেন্ড সময় উপরে উঠে দেখো অনেক বেশি চলে গেছে। তো এভাবে আমরা গ্রাফ থেকে দুটি ভেরিয়েবল বা দুটি চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক তৈরি করতে পারি। আমরা বলতে পারি যে কোন সময় কোন ঘটনাটা কী পরিমাণে হয়েছে, এটা আমরা গ্রাফের আকারে প্রকাশ করতে পারি। তাই বলা হয় দুটি চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক অধ্যয়নের জন্য ড্যাশ উপস্থাপনা কার্যকর। উত্তর হবে গ্রাফিক্যাল উপস্থাপনা। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, ইন হিস্টোগ্রাম ড্যাশ টেক অ্যালং এক্স অ্যাক্সিস, ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভ্যালস, অ্যাঙ্গেলস, ভেরিয়েবল। কোনটা হবে? দেখো, হিস্টোগ্রামে এক্স অক্ষ বরাবর ড্যাশ নেওয়া হয়েছে। যখন আমরা হিস্টোগ্রাম ড্র করি তখন এক্স অক্ষ বরাবর কি নেওয়া হয়? ফ্রিকোয়েন্সি নেওয়া হয়, নাকি ক্লাসের অন্তর নেওয়া হয়, ডিফারেন্সটা নেওয়া হয়, নাকি কোণ নেওয়া হয়, নাকি চলক নেওয়া হয়? মনে রাখবি এখানে হিস্টোগ্রাম ড্র করার সময় ক্লাসের অন্তর নেওয়া হয়, ক্লাস ইন্টারভ্যালস। অর্থাৎ হিস্টোগ্রাম কোনটা? দেখো, যখন আমরা গ্রাফ আঁকি, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এখানে হলো এক্স অ্যাক্সিস। দেখবে হিস্টোগ্রামের সময় আমরা এখান থেকে শুরু করে নিই, এখান থেকে কেমন থাকবে? এরকম থাকবে। এগুলি বলা হয় হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম করার সময় এই নিচে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটার অন্তরকে, ক্লাসের অন্তরকে আমরা নিয়ে থাকি। তাই বলা হয় হিস্টোগ্রামে এক্স অক্ষ বরাবর ড্যাশ নেওয়া হয়, এখানে হলো ক্লাস অন্তর। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, হিস্টোগ্রাম ইজ ইউজ টু লুকেট ড্যাশ ভ্যালু, মোডাল ভ্যালু, নাকি মিডিয়ান, রেঞ্জ, নাকি মিন। হিস্টোগ্রাম ড্যাশ মান নির্ণয় করতে ব্যবহৃত হয়। মনে রাখবে হিস্টোগ্রাম ব্যবহার করা হয় সাধারণত মডেল যে ভ্যালু রয়েছে, মডেল ভ্যালু নির্ণয় করার জন্য হিস্টোগ্রাম ইউজ করা হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 17 বলা হয়েছে, এখানে 17 নাম্বার কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, তাই তোলা হয়নি। পরবর্তী ক্লাসে এটাকে আমরা ঠিক করে দেব। নেক্সট, কোশ্চেন নাম্বার 18, ড্যাশ ইজ এ মেইন পার্ট অফ টেবিল, টাইটেল, ফুটনোট, হেডনোট, নাকি বডি। কোনো একটা টেবিলের মেইন পার্ট কোনটা? ড্যাশ হলো সারণীর একটি প্রধান অংশ, শিরোনাম, নাকি পাদট্রিকা, নাকি শিরোনাম দুবার উঠেছে, আরটা হলো মূল অংশ। মনে রাখবে
যে কোনো সারণী তৈরি করার জন্য মেইন প্রধান যে অংশটা হলো সেটা হলো মূল অংশ। কোনো সারণীর মূল অংশ না থাকলে সেই সারণী থেকে সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন পাওয়া যায় না। নেক্সট, কোশ্চেন নাম্বার 19, দ্য বেস্ট মেথড অফ রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইজ ড্যাশ। কোনো একটা ডেটা প্রকাশ করার যে বেস্ট সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? টেক্সচুয়াল নাকি ডায়াগ্রামেটিক নাকি হেডনোট নাকি টেবুলার? তথ্য উপস্থাপনের সর্বোত্তম পদ্ধতি হলো সারণী। সারণীর মাধ্যমে কোনো তথ্যকে সঠিকভাবে এবং খুব সহজে বুঝিয়ে দেওয়া যায়, তাই তার উত্তর হবে তথ্য উপস্থাপনের সর্বোত্তম পদ্ধতি হলো সারণী। নেক্সট, দ্য কুইকেস্ট মেথড টু কালেক্ট দ্য প্রাইমারি ডেটা ইজ। অপশন: টেলিফোন ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ, বাই অবজারভেশন নাকি ইনডাইরেক্ট ইন্টারভিউ? প্রাথমিক তথ্য সংগ্রহের দ্রুততম পদ্ধতি কোনটি? আমাদের কোনো একটা ইনফরমেশনের দরকার আছে মনে করো, সেই ইনফরমেশানগুলো নিয়ে আমরা একটা সারণী তৈরি করব। এবার এই ইনফরমেশানটা কালেক্ট করার সবথেকে দ্রুততম পদ্ধতি কোনটা হতে পারে? একটা হলো যার সম্পর্কে আমরা ইনফরমেশান নেব তার বাড়িতে যাওয়া, তার সাথে মিট করা, তার থেকে কথাবার্তা বলে ওখান থেকে ইনফরমেশানগুলি কালেক্ট করা। আরেকটা হলো দূর থেকে দেখে বুঝে আনুমানিক কিছুটা লিখে নেব। আরেকটা হলো কারোর থেকে ইনডাইরেক্টলি শুনে তার সম্পর্কে তথ্য লিখব। আরেকটা হলো ফোন করে তাকে জিজ্ঞাসা করে নেব যে এই তথ্যগুলি আমাকে একটু পাঠিয়ে দেন, এবং উনি ফোনে বলবেন, আমি লিখে নেব। এই যে চারটা কথা বললাম, এর মধ্যে কোন তথ্যটা দ্রুত এবং নির্ভুল হবে তোমাদের কি মনে হয়? প্রত্যেকে জানাও যে এই চারটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি সর্বোত্তম, সঠিক, নির্ভুল এবং দ্রুত পদ্ধতি। একটা হলো কারোর বাড়িতে গিয়ে তার সাথে কথাবার্তা বলে নেওয়া, আরেকটা হলো অন্য থেকে শুনে নেওয়া, আরেকটা হলো নিজের আন্দাজ করে তাকে অবজার্ভ করে কিছু লিখে নেওয়া, আরেকটা হলো ফোন করে তাড়াতাড়ি তার থেকে এই কথাগুলো নিয়ে নেওয়া। প্রত্যেকে জানাও কোনটা হবে। দেখো, সবথেকে দ্রুততম এবং নির্ভুল হলো টেলিফোন সাক্ষাৎকার, অপশান ক। যদি কারোর সম্পর্কে কোনো ইনফরমেশান নিতে হয়, এখানে যদি আমরা সামনাসামনি গিয়ে দেখা করি তাহলে নির্ভুল আসবে, এটা 100% কারেক্ট। বাট বলেছে দ্রুততম, তার বাড়িতে যেতে হবে, তার সাথে মিট করতে হবে, সে বাড়িতে থাকতে হবে, ঠিক আছে? তখন তোমরা তার সাথে কথাবার্তা বলতে পারবে। কিন্তু যদি ফোন করে নিই আমরা, খুব তাড়াতাড়ি ফার্স্ট সরাসরি আমরা ফোনের মাধ্যমে তার থেকে ইনফরমেশান নিতে পারবো, তাই এটা হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 21, ইন স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট এ স্যাম্পলিং ইউনিট ক্যান বি সিলেক্টেড ড্যাশ। অনলি ওয়ান্স, মোর দেন ওয়ান্স, লেস দেন ওয়ান্স, নান অফ দিস। প্রতিস্থাপন সহ নমুনা গ্রহের ক্ষেত্রে একটি নমুনা ইউনিট নির্বাচন করা যেতে পারে ড্যাশ। শুধুমাত্র একবার, একাধিকবার নাকি এর কোনোটি নয়? প্রতিস্থাপন সহ নমুনা গ্রহণের ক্ষেত্রে নমুনার ইউনিটগুলিকে নির্বাচন করা যেতে পারে একাধিকবার, ঠিক আছে? অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। এখানে গ নম্বরটা উঠেছে একাধিকবার, খ তো উঠেছে একাধিকবার। অ্যাকচুয়ালি একটা হবে একাধিকবার, একটা হবে মানে একের চেয়ে কম। একাধিকবার নয়, সোজা কথা, ঠিক আছে? মোর দেন হলো খ নম্বরটা, আর লেস দেন এটা হলো গ নম্বরটা। তো উত্তর হবে অপশন নাম্বার খ, একাধিকবার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 বলেছে দ্য সাম অফ ফ্রিকোয়েন্সিজ ফর অল দ্য ক্লাসেস উইল অলওয়েজ ইকুয়াল টু 1 নাকি দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ডেটা সেট। সিতে বলেছে নাম্বার অফ ক্লাসেস, ডিতে বলেছে ভ্যালু বিটুইন 0 and 1। সকল শ্রেণীর ফ্রিকোয়েন্সির পরিসংখ্যার, ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যার যোগফল সর্বদা ড্যাশের সমান হবে। বলেছে
এখানে যে সকল শ্রেণী, যত রকম শ্রেণী আছে তাদের ফ্রিকোয়েন্সিগুলিকে নিয়ে যদি আমরা প্লাস করি সেটা কার সমান হবে? এটা হবে ডেটা সেটের উপাদানের সংখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 23, constructed on xy plane a histogram is a graph of adjacent dash squares, circles, rectangles or triangles। কোনটা হবে? মানে হলো এক্স ওয়াই সমতলে নির্মিত একটি হিস্টোগ্রাম হলো সংলগ্ন ড্যাশের একটি গ্রাফ। যখন এক্স ওয়াই সমতলে কোনো একটা হিস্টোগ্রাম ড্র করি সেটা কিসের গ্রাফ হয়ে থাকে? এটা হয় অপশন নাম্বার গ, আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে থাকে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 24, লেস দেন cumulative frequency is related to dash limit of the class, upper, lower, a and b নাকি none of this? ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সিগুলির যে কম ক্লাসের ড্যাশ সীমার সাথে সম্পর্কিত। ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সির যে কম ক্লাসগুলি উচ্চ সীমার সাথে সম্পর্কযুক্ত, তাই অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন হলো, দ্য ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট কমনলি ইউজড মেথড অফ স্যাম্পলিং ইজ ড্যাশ। ফার্স্ট, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, এটা হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। যার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অর্থাৎ নমুনা সংগ্রহের সবচেয়ে সহজ এবং সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি কোনটি? এটি হলো অপশন নাম্বার ক, সরল এলুমেলু নমুনা। ঠিক আছে, এটি হবে আমাদের সঠিক উত্তর। এই হলো আজকের ক্লাসের 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং এটা শেয়ার করে দেবে যেন এই ক্লাসটি অন্যরা পেতে পারে। তো তারপরে বলে রাখি, যদি তোমরা কেউ নোট নিতে চাও অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে, এবং সেখানে আমার নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা অবশ্যই পার্সোনালি মেসেজ করবে যদি নোটের প্রয়োজন হয়। আর গ্রুপে যুক্ত হতে পারো, গ্রুপে যুক্ত হলে প্রত্যেক দিনের আপডেট এবং ক্লাস তোমরা গ্রুপ থেকে পেয়ে যাবে। তো আজকের জন্য ক্লাসটিকে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।